শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের। দ্রুত বিচারের অপেক্ষায় শহীদদের স্বজনরা। ফেসবুক ইউটিউব ব্যবহার করে ভণ্ড কবিরাজ চক্রের ফাঁদ। অসংখ্য নারীকে জিম্মি করে অর্থ আত্মসাৎ, কেউ কেউ শ্লীলতাহানির শিকার। দেশের বাজারে বিক্রি হওয়া প্লাস্টিকের খেলনার 70% অতিমাত্রায় বিষাক্ত ভারী ধাতু, শিশু শরীরে ক্ষতিকর রাসায়নিক, গবেষণার তথ্য। চলে গেলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মরদেহ দেয়া হবে চিকিৎসা শাস্ত্রের গবেষণায়। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ ট্রাইব্যুনালের সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এখনও অপরাধ প্রমাণিত হয়নি। খালাসের সুযোগ যেমন রয়েছে, তেমনি বাতিল হতে পারে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিও। আর দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি শহীদদের স্বজন ও ভুক্তভোগীদের। আমি দেখেছি যে কিয়ামত, এইটা কি সেই কিয়ামত। 24 জুলাই আগস্টে দুর্বার তারুণ্যের উত্তাল বিক্ষোভে প্রকম্পিত হয় বাংলাদেশ। গণ আন্দোলন ঠেকাতে চলে নির্বিচারে গুলি, প্রাণ হারায় শিশুসহ প্রায় 1400, আর আহত 25,000-এর বেশি। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। বিচার প্রক্রিয়া শুরুর পর এবার রায়ের অপেক্ষা। 5 আগস্টে যেভাবে গণহত্যা চালিয়েছিল, সেই বিচারের প্রহর গুনাদের একজন 5 আগস্ট যাত্রাবাড়িতে শহীদ মিরাজের বাবা আব্দুর রব। স্বজন হারাদের কণ্ঠে ছিল ন্যায় বিচারের আকুতি। সারা বাংলাদেশের শহীদ পরিবার সহ এই 21 কোটি মানুষ আপনাদের এই বিচারের প্রত্যাশায় আছে। রায়টা দ্রুতভাবে যাতে আমাদের কানে আমরা শুনতে পাই যে বিচার কাজটা রায় হয়ে গেছে। রাজুর পাদদেশ থেকে শুরু হওয়া আন্দোলনে ফুঁসে ওঠে দেশ, বদলে যায় রাজ্যপাট। রক্তস্নাত বিপ্লবের ক্ষত নিয়ে শহীদ ও তার স্বজনরা অপেক্ষা করছে ন্যায় বিচারের। কবে ফুরবে সেই অপেক্ষা। এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলো। কারণ এই মামলার বাকি যে আসামিরা আছেন তারা পলাতক, এবং তারা পলাতক অবস্থায় কোনো সাফাই সাক্ষী দিতে পারেনি। ডিফেন্সের পক্ষ থেকে এই সাক্ষীকে জেরা করা হবে, তারপর মামলার যুক্তিতর্ক, তারপর রায়। এরই মাঝে শেষ হয়েছে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর জবানবন্দি গ্রহণ। অভিযোগ প্রমাণে ট্রাইব্যুনালে তুলে ধরা হয় 92টি ডকুমেন্টস, 37টি প্রদর্শনী, 21টি ভিডিও, 4টি অডিও ক্লিপ। আদালতে অভিযোগ প্রমাণ হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের, যদিও ভিন্ন মত আসামি পক্ষের। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই মামলায় যে 5টি অভিযোগ আসামির বিরুদ্ধে আনা হয়েছিল, প্রত্যেকটি অভিযোগই প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। 21টি ভিডিও প্রসিকিউশন ট্রাইব্যুনালে প্রদর্শন করেছে এবং ট্রাইব্যুনাল প্রত্যেকটি ভিডিও দেখেছেন। আমরা জাতিকে দেখাতে চেয়েছি যে আসলে কি নৃশংস ঘটনা ঘটেছে এবং সেই নৃশংসতার বিচার কত স্বচ্ছ হচ্ছে। তো অবশ্যই প্রসিকিউশন মনে করে যে এই মামলায় আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে। তারা যে দাবি করেছে তা সঠিক তাই। মামলার অনেক ত্রুটি বিচ্যুতি আছে প্রসিকিউশন পক্ষে, সেসব ত্রুটি বিচ্যুতিগুলি সাক্ষীর মাধ্যমে আমি আনতে সক্ষম হয়েছি। আমি মনে করি এই মামলা প্রমাণিত হয় নাই, অতএব আমার আসামিরা খালাস পাওয়ার হকদার। এই মামলায় আলোচিত রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি বাতিল হতে পারে বলেও দাবি রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবীর। 164 করে শিক্ষা উত্তীর্ণ জবানবন্দি দেয়, তাহলে তার পরিণতি কি হতে পারে? ফাঁসি হইতে পারে, যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড হইতে পারে। এই বিষয়টাকে তাকে সতর্ক করা হয় নাই। এই যে সতর্ক করা হয় নাই, সেই কারণেই আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিটা এই মামলায় থেকে বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সোমবার এই মামলায় প্রধান তদন্ত কর্মকর্তাকে জেরা করার দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শিশুদের খুশি করতে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে বাজার থেকে কেনা হরেক রকমের প্লাস্টিকের খেলনা। কিন্তু অনেকেই জানেন না, দেশের বাজারে বিক্রি হওয়া শিশুদের প্লাস্টিকের খেলনার 70% রয়েছে অতিমাত্রায় বিষাক্ত ভারী ধাতু। এসব প্লাস্টিকের খেলনার মাধ্যমে শিশু শরীরে ঢুকছে সীসা, পারদ, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিক।
বেসরকারি একটি সংস্থার গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। তাহসিনা জেসির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। শিশুরা খেলতে ভালোবাসে। ছোট শিশুর আনন্দ উদযাপনের অন্যতম অনুষঙ্গ খেলনা। জন্মের পর থেকেই নানা প্লাস্টিকের খেলনা নিয়ে খেলতে খেলতে বেড়ে ওঠে শিশু। অনেকে আবার শিশুকে মোবাইলের নেশা থেকে দূরে রাখতে ধরিয়ে দেন বাজার থেকে কেনা নানা রকমের প্লাস্টিকের খেলনা। কিন্তু অনেকেই জানেন না, বাজার থেকে কেনা নিম্নমানের প্লাস্টিকের খেলনায় মারাত্মক ঝুঁকিতে পড়ছে শিশুর স্বাস্থ্য। দেশীয় প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর টক্সিক প্লেটাইম নামক এক গবেষণায় বাজারে বিক্রি হওয়া বিভিন্ন খেলনায় মিলেছে সীসা, পারদ, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উপাদান, যার মাত্রা আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে 10 থেকে 70 গুণ বেশি। প্লাস্টিকের খেলনায় আমরা বললাম যে লেড, যেটা সীসা পাওয়া গেছে সবচেয়ে বেশি, তারপরে মার্কারি আছে, ক্যাডমিয়াম আছে, ক্রোমিয়াম আছে, আর্সেনিক আছে। গবেষণায় জানানো হয়, সংগৃহীত 70টি নমুনায় নিরাপদ মাত্রার তুলনায় 10 থেকে 70 গুণ বেশি ভারী ধাতু পাওয়া গেছে। এসব খেলনার বেশিরভাগই রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি। চিকিৎসকরা বলছেন, এসব ক্ষতিকর উপাদান তৈরি করছে শিশুর জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বাচ্চাদের ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিটা বেশি, কারণ ওদের অর্গানগুলো সব ইম্যাচিওর থাকে, ওদের লিভারটা ইম্যাচিওর থাকে, এই জিনিসগুলোকে ডিটক্সিফাই করতে পারে না, যার কারণে হচ্ছে আমাদের হোল বডিতে আসলে প্রতিটা সেলে গিয়ে এটা সেল ড্যামেজ করে ফেলছে। বাজারের কম দামি প্লাস্টিকের খেলনার মান নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশের ভেতরে যে খেলনাগুলো তৈরি হয় প্লাস্টিক দিয়ে বা পলিথিন দিয়ে, সেগুলোকেও যদি মানসম্মত না হয় বাজারজাত করার অনুমতি না দেয়া। শিশুকে প্লাস্টিকের খেলনার পরিবর্তে কাপড়ের খেলনা দেয়া প্রয়োজন। এই বিষয়ে অভিভাবকদের সচেতনতার উপর জোর দেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন দ্বীপ, প্রায় 10,000 বাসিন্দার সাগর পাড়ি দিতে নেই কোনো নিরাপদ বাহন। জীবন হাতে নিয়ে প্রতিনিয়ত ভয়াবহ ঝুঁকিপূর্ণ যাত্রা তাদের। স্পিডবোট বা মাছ ধরার ট্রলারেই পার হতে হয় প্রায় 9 কিলোমিটার ভয়ঙ্কর সাগরপথ। দীর্ঘদিন ধরে নিরাপদ যাতায়াত ব্যবস্থার দাবি জানানো হলেও মেলেনি সমাধান। এই ছবি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার। উত্তাল সাগর পাড়ি দিয়ে মাছ ধরার ট্রলারই যাতায়াত করতে হয় বাসিন্দাদের। এর বিকল্প বাহন স্পিডবোট, যেটি আরও ভয়াবহ। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 9 কিলোমিটার, যার বেশিরভাগ পথেই পাড়ি দিতে হয় উত্তাল সাগর। প্রয়োজনে কিংবা জীবিকার তাগিদে এই উত্তাল সাগর পাড়ি দিয়েই গন্তব্যে পৌঁছাতে হয় সেন্ট মার্টিনবাসীকে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে একটি টেকসই যাতায়াত ব্যবস্থার আকুতি জানিয়ে আসলেও যেন তা দেখার কেউই নেই। এই অবস্থায় ঝুঁকিমুক্ত যাতায়াতের দাবি স্থানীয়দের। আমাদের দ্বীপবাসীর আসলে পুরা কোপাল। সিজন টাইমে আমরা যে কোনো সময় যে কোনো একটা বুট দিয়ে যাতায়াত করতে পারি, কিন্তু বর্ষাকালে আমাদের অবস্থা খুব খারাপ হয়, জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয় আমাদের। বর্ষার সময় আমাদের ঝুঁকি হয়েছে, যখন আমাদের সিগন্যাল হয় তখন আমরা যাইতে পারি না। আমাদের সেন্ট মার্টিনের যাতায়াতটা একটু খারাপ, এই জন্য আমরা মনে অনেকবার বলছি স্পিড ঝুঁকি বড় একটা যদি শিপ যদি সেন্ট মার্টিনের যদি যাতায়াতের জন্য দিলে একটু ভালো হবে সেন্ট মার্টিনবাসীর জন্য। সেন্ট মার্টিনবাসীর জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থার চেষ্টার কথা জানালো উপজেলা প্রশাসন। সারা বছর নিরাপদে যাওয়া যায় এরকম কোনো বাহন আসলে সেন্ট মার্টিনের নাই, ট্রলার ছাড়া। সেই ক্ষেত্রে জরুরি যাতায়াত যেগুলো, সেইগুলো অনেক সময় ব্যাহত হয়। তো এই ক্ষেত্রে সরকার যদি একটি সি ট্রাক দেয় বা জরুরি কাজে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যায়, এরকম কোনো একটা নৌযান আমাদের থাকে, তাহলে সেটি অনেক উপকার হবে। এটার জন্য আমরা অলরেডি সরকারকে বলেছি। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। চিকিৎসা সহ নানা প্রয়োজনে যখন তখন টেকনাফ সহ মূল ভূখণ্ডে যাতায়াত করতে হয় তাদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, টেকনাফ, কক্সবাজার। মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হচ্ছে সকল প্রকার মাছ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। এ সময় নিষিদ্ধ থাকবে ইলিশ শিকার, পরিবহন, বিপণন ও মজুত। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি জেলেদের। ডিম ছাড়তে সাগরের ইলিশ ঝাঁকে ঝাঁকে ছুটে আসে মিঠা পানির নদীতে। ইলিশের প্রজনন নিশ্চিতে তাই নদী ও সাগরে মাছ শিকারে সরকারের এই নিষেধাজ্ঞা। মধ্যরাত থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 25 অক্টোবর পর্যন্ত। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত 70 কিলোমিটার এলাকা অভয়াশ্রম। নিষেধাজ্ঞার সময় বেকার বসে থাকেন অন্তত 45,000 জেলে।
যদিও জেলেদের দাবি চলতি মৌসুমে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ, এতে ঋণের কিস্তি ও সংসার নিয়ে বিপাকে তারা। আমরা এবার গাঙ্গ মাছ না পাওয়া নাই, অন্যতাঙ্গ কিস্তি শেষ হয় নাই, যেন আরো ৩-৪ মাস যাবি কিস্তি দিতে। ব্যাগ দিলে তো আর মানে না, তো আমরা মাইন নাই, নিজের কাজকর্ম করে কষ্ট হয়, খায় অথবা কিস্তি দিতে একটু সমস্যা হয়, দেনা করে কিস্তি চালাইতে হয়, এই সমস্যা। অন্যান্য সময় খাদ্য সহায়তা হিসেবে 25 কেজি চাল দেয়া হলেও এবছর দেয়া হচ্ছে 30 কেজি, তবে তা পর্যাপ্ত নয় দাবি জেলেদের। 22 কেজি চাল দিয়া তারা কি করব? এই সরকারের কাছে আবেদন, প্রকৃত জেলে চায়া তাতে বরাদ্দ যে চালটা আসে টাকা চালটা দেওয়ার জন্য অনুরোধ করতেছি। এদিকে অভয়াশ্রম বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইলিশ রক্ষা অভিযান সফল করতে কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। অনেকগুলো সংস্থা একসাথে কাজ করছে। চাঁদপুর জেলায় আমরা সুন্দরভাবে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো এবং তার ফলশ্রুতিতে মা ইলিশ রক্ষা করতে পারবো। ইলিশের উৎপাদন আমরা সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবো। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে 2006 সাল থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। অমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক। রংপুরের বদরগঞ্জে কুটির শিল্প মেলার আড়ালে লটারির নামে চলছে জমজমাট জুয়া। অবৈধ লটারিতে বড় অঙ্কের পুরস্কারের চটকদার প্রলোভন দেখিয়ে প্রতিদিন কোটি টাকা হাতে এনেছে একটি চক্র। এতে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। স্থানীয়দের অভিযোগ, জুয়ার প্রভাবে এলাকায় বেড়েছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। লটারি বন্ধের দাবিতে এলাকাবাসী কয়েক দফা আন্দোলন করলেও টনক নড়েনি প্রশাসনের। সাইনবোর্ড ঝুলছে প্রবেশাধিকার সংরক্ষিত, অথচ সেখানে বসেছে কুটির শিল্প মেলা। নামে কুটির শিল্প মেলা হলেও ভেতরে রাতভর চলে অশ্লীল নৃত্য। আর দিনে আশপাশের অন্তত 10 উপজেলার গ্রামগঞ্জে 300 ইজি বাইকে মাইক বাজিয়ে বিক্রি করা হচ্ছে অনুমোদনহীন লটারির টিকিট। প্রায় 1.5 মাস ধরে রংপুর দিনাজপুরের সীমান্তবর্তী বদরগঞ্জ খোলাহাটি এলাকায় চলছে অবৈধ মেলা। প্রতিদিন সামনের সড়কে চলাচলের বিঘ্ন ঘটিয়ে টেবিল পেতে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। ভ্যান অটো নিয়ে প্রতি ঘরে ঘরে ঘুরতে আসে, মাইকিং করে দেওয়া যদি 1 লাখ তা নিয়ে যায় 17 লাখ। মানে এটাই বেশি ওটা বেশি বেশি কাটতে থাকি, আশায় আশায় কাটি। মোটরসাইকেল, স্বর্ণ টর্ণ, হাবি জাবি এলের আশায় তো কাটি, কিছু বই না। স্থানীয়দের অভিযোগ, অনুমতি না থাকলেও প্রশাসন রাজনীতিকদের ম্যানেজ করে অবৈধ এ কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ত 10 জনের একটি চক্র। স্থানীয়রা আরও বলছেন, মেলা শুরুর পর থেকে এলাকাতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই, পারিবারিক কলহ ও সামাজিক অপরাধ। লটারি বন্ধের দাবিতে কয়েক দফা প্রতিবাদ জানিয়েও মেলেনি সুরাহা। চুরি ছিনতাই আমাদের এলাকায় বেড়ে গেছে। লটারি কাটার টাকা পাচ্ছে না, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে বাইক নিয়ে, টাকা পয়সা আছে, গাড়ি নিয়ে মনে করেন লটারি কাটতেছে। এরকম হচ্ছে সচরাচর আমাদের নিজের চোখে দেখা। লটারির নামে জুয়া চলতেছে, অশ্লীলতা চলতেছে। প্রশাসনের এই তত্ত্বাবধানে কেন এই জুয়াটা চলতেছে? অনুমতি না থাকলেও দর্শক আকৃষ্ট করতেই লটারির টিকিট বিক্রি করা হচ্ছে বলে দাবি মেলা কমিটির। মেলার আকর্ষণের জন্য একটা লটারি দেওয়া আছে আর কি। প্রতি রাত 11টা, 11:30 দিকে ড্র হয়। এখানে অশ্লীল কোনো কিছু হয় না। লটারিটা এটা তো জুয়া না, এখানে প্রাইজ দেওয়া হচ্ছে। এখানে অবৈধ এ কাজে প্রশ্রয় দিচ্ছে কিনা এমন অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। যদিও অনুমোদনহীন লটারির টিকিট বিক্রি বন্ধে তৎপরতার দাবি পুলিশের। মেলার বাইরে কোনো টিকিট বিক্রি করার সুযোগ নেই এবং এটা করতে পারবে না। আমরা যেখানেই তাদেরকে পাচ্ছি গ্রেফতার করতেছি এবং পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরাও। যেভাবে এই জুয়ার মধ্যে লুটে পড়েছে এবং সাথে সাথে মাদকেরও একটা বড় প্রভাব তৈরি হয়েছে, এর সাথে ছিনতাই বেড়ে গিয়েছে, চুরি চামারি বেড়ে গিয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই অরাজকতা অতি সত্বর বন্ধ করে যুব সমাজকে রক্ষা করুন। কুটির শিল্প মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী ও কম্পিউটার কেনা বাবদ 24 লাখ টাকার হদিস নেই। গত জুন মাসে বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ স্টোররুমে পৌঁছায়নি উপকরণ। সরকারি টাকা কোন খাতে ব্যয় হয়েছে তার কোনো উত্তর নেই কারো কাছে। চুয়াডাঙ্গার মানুষের স্বাস্থ্য সেবার অন্যতম গন্তব্য সদর হাসপাতাল। রোগীর সেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতার জন্য বরাদ্দ পায় কর্তৃপক্ষ।
এর পরেও দুরবস্থা চারপাশে, যেখানে সেখানে স্তূপ করে রাখা ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ। গেল জুন মাসে পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী বাবদ 20 লাখ এবং কম্পিউটার কেনার জন্য আরও 4 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পুরো টাকা তুলে নেওয়া হলেও উপকরণ পৌঁছায়নি হাসপাতালে। মাল অনেক সময় ঢুকলি পর তো আমি বুঝতে পারিনি, ওষুধ ঢোকে ইয়া ঢোকে আমি তা জানি না, ওটা স্টোর কিপার বোর্ডের মাধ্যমে বুঝতে নেই, আমার জানা নেই। না না না, মাল কিনলে তো স্টোরেই যায়, যখন যাই তখনও বললাম, বলছে যে ওটা আমার ইয়ে আছে, আমি বলবো না। হাসপাতালের জন্য বরাদ্দ সরকারি টাকা আত্মসাতের অভিযোগ সেবা প্রত্যাশী ও সচেতন নাগরিকদের। সারা বাংলাদেশের মতো চুয়াডাঙ্গা স্বাস্থ্য খাতে একের পর এক যে দুর্নীতি অনিয়মের চিত্র আমাদের সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়াবহ। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শুনেছি নাকি যে এখানে প্রতি বছর একটা বরাদ্দ আসে, সে বরাদ্দর কোনো লেশ মাত্র তো এখানে দেখতে পারি না। এ বিষয়ে আমরা জানার জন্য তত্ত্বাবধায়ক সাহেবের কাছে গেছিলাম যে উনি আসলে এই টাকাগুলো কিভাবে কোন ব্যবহার করেছেন, আসলে ওনার কাছে কোনো সদুত্তর নেই। 24 লাখ টাকা কোন কাজে ব্যবহার করা হয়েছে তার কোনো সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। আমাদের প্রতি বছর আমাদের যে আয় ব্যয়ের হিসাবগুলো সেটা অডিট হয়। বিগত বছরে অডিটগুলো সম্পন্ন হয়েছে। এখানে যদি কোনো কিছুর ঘাটতি থাকে বা কোনো অসঙ্গতি থাকে, সেটা আমাদের অডিট টিম আসবে, তারা নির্ধারণ করবে। কিছু দেখতে হবে। এই 24 লাখ বড় একটা বিষয়, দেখে সরকারি 24 লাখ টাকার উত্তর নাই হয়ে গেছে, আপনারা এগুলো বন্ধ করতে পারেন। সম্প্রতি সদর হাসপাতালের 6টি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। ডিভিসি নিউজ ডেস্ক। কোনো বিধিনিষেধ না থাকলেও 10 মাস ধরে 2 শিক্ষকের বেতন ভাতা বন্ধের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এমপিও শিটে নাম থাকলেও ইচ্ছে করেই তাদের বেতন দেয়া হচ্ছে না দাবি ভুক্তভোগী শিক্ষকদের। ব্যাখ্যা চেয়ে দ্বিতীয়বারের মতো নোটিশ দেওয়ার পরও সাড়া দেননি অভিযুক্ত সুপার। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। 1972 সালে প্রতিষ্ঠিত জয়পুরহাটের খেতলাল উপজেলার হপ্পিরহাটা দারুল উলুম দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হয় 1986 সালে। প্রতিষ্ঠানটিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন 12 জন। তবে মাদ্রাসার শরীরচর্চা বিভাগের শিক্ষক আব্দুল মান্নান ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমপিও শিটে ইবতেদায়ী প্রধান আবুল খায়ের ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট রুবিনা আক্তারের বেতন ভাতা স্থগিত করেন। এমপিওভুক্ত এই 2 শিক্ষক বেতন পাচ্ছেন না 10 মাস ধরে। মাদ্রাসা সুপারের একক সিদ্ধান্তে এমপিও শিট থেকে বাদ দেওয়া হয় তাদের নাম। এই পরিস্থিতিতে ভুক্তভোগীরা অভিযোগ করলে বেতন সচল করতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু সে নির্দেশও উপেক্ষা করেন মাদ্রাসা সুপার। 1/10/24 আমার এমপিও হয়। এমপিও হওয়ার পর থেকে আজ পর্যন্ত 10-11 মাস আমাদের ভারপ্রাপ্ত প্রধান জনাব আব্দুল মান্নান আমাদের বিল দিচ্ছেন না। আমরা গেছি, আইনগত কোনো বাধা নাই, তবুও ওনারা আমাদের গায়ের জোরে বেতন আটকে রাখছে। সুপার সাহেব এবং সভাপতি সাহেব বর্তমানে আমাদের বেতন আটকে রাখছে। কোনো নিষেধাজ্ঞা নাই। ইউনূস স্যারের বারবার কারণ দর্শানো এবং চিঠি দেওয়া সত্ত্বেও এই প্রতিষ্ঠান প্রধান তাদেরকে বিল দিচ্ছে না। তারা মানবিকভাবে খুব কষ্টে জীবনযাপন করছে পরিবার নিয়ে। আইনগত বাধা না থাকলেও বেতন ভাতা বন্ধের পক্ষে যুক্তি দেখালেন অভিযুক্ত ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নান। 2 জন টিচারের বিরুদ্ধে যে পুনঃতদন্তের নির্দেশনা আছে, এই নির্দেশটা যেটা আসা যে অনুমতিটা, এই অনুমতি পাইলে আমি বেতনটা দিতে পারবো। বেতন না দেওয়ার ব্যাখ্যা চেয়ে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে মাদ্রাসা সুপারের কাছে। জবাব পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমি দ্বিতীয়বার তাকে কারণ দর্শানোর জন্য আমি পত্র প্রেরণ করেছি, অতঃপতি আমি এখনো পাইনি। এটা পাওয়ার পরবর্তীতে আমরা এটা তার জবাবটি বিবেচনা করে পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। মাদ্রাসা সুপারের এমন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। আলুর জন্য প্রসিদ্ধ জয়পুরহাট জেলা, তাই আলুর মৌসুমে থাকে নানা তৎপরতা। প্রায় 25 বছর ধরে জেলার আক্কেলপুরবাসী আলুর চিপস তৈরি করে খ্যাতি কুড়িয়েছেন। তাদের তৈরি চিপস যাচ্ছে রাজধানী সহ দেশের নানা জায়গায়। তবে সরকারি সহায়তা না পেয়ে চড়া সুদে ঋণ নিয়ে কাজ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক মানুষকে।
মুখরোচক আলুর চিপস, ছোট বড় সবার পছন্দ। আলু সিদ্ধ করার পর ফালি করে কেটে 3 দিন রোদে শুকিয়ে তৈরি করা হয় চিপস। মৌসুমটা আলুর, আর এই অঞ্চল আলু উৎপাদনের জন্য প্রসিদ্ধ। তাই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামবাসীর ব্যস্ততা চিপস তৈরিতে। নদীর পাড় ও মাঠের পরিত্যক্ত জমিতে শুকানো হয় আলুর চিপস। 1 মণ আলু থেকে চিপস হয় 8 কেজি, আর প্রতি কেজি চিপস বিক্রি হয় 100 টাকায়। সরকারি সহযোগিতা নেই, তাই বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে চলছে তাদের এই ব্যবসা। 10 মণ 15 মণ 20 মণ আলু দেওয়া শুকনো কিনতে টাকা পাই, ওতে যে চাউলটা কিনা হয়। এটা দিয়ে গোটা পাড়া আমাদের গ্রাম আর অন্য এলাকা ভালো মতো চলে। এই গ্রামে প্রায় 300 পরিবার আছে। 300 পরিবারের ভিতর সবাই এই কাজে জড়িত। ব্যবসা প্রসারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলার ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতা। তাদেরকে সহজ শর্তে ঋণের জন্য ইতিমধ্যেই সকল এনজিও কমিটিতে সবাইকে ডেকে কথা বলেছি এবং তাদেরকে সহজ শর্তে ঋণদানের একটি ব্যবস্থা করে দিয়েছি। বেকারত্ব দূর করতে আলুর চিপস তৈরিতে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। টিবিসি নিউজ ডেস্ক। যেদিকে চোখ যায় শ্বেত শুভ্র কাশফুল, তাতে শরতের মৃদুমন্দ বাতাসের দোলায় তৈরি হচ্ছে সমুদ্র ঢেউ। সেই দৃশ্য প্রাণ ভরে উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সৌন্দর্য পিপাসুরা। গল্প আড্ডায় মেতে উঠছেন তারা, ক্যামেরাবন্দি করছেন চোখ জুড়ানো দৃশ্য। বাংলাদেশে শরৎকাল মানেই নীল আকাশে তুলোর মতো মেঘের ওড়াউড়ি, আর নদী তীর ও চরজুড়ে কাশফুলের দোলা। কুড়িগ্রামের ধরলা নদীর তীরে জগমোহনের চর। শহর থেকে একটু দূরে চরাচর জুড়ে কাশফুল ফুটে আছে। সেই রূপ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এখানে কাশবনে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঘুরতে আসার জন্য একটা ভালো জায়গা পাইছি, তো এখানে আজকে ঘুরতে আসছি। কারণে আমরা মনে করি কুড়িগ্রামে সৌন্দর্য না থাকার কারণে আমরা এই নদী পার হয়ে কাশফুল দেখতে এসেছি এবং এই কাশফুল আমাদেরকে অনেক বিনোদন দেয়। কাশবনগুলো আসলে খুবই সুন্দর দেখতে, লম্বা লম্বা গাছ, সাদা সাদা ফুল, এগুলা আসলে খুবই দেখার মতো একটা দৃশ্য। কাশবনে ঘুরে বেড়ানো, ছবি তোলা আর আড্ডা সবই চলে। অসম্ভব সুন্দর একটি জায়গা, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। কাশফুল প্রতি বছরে এটি ফোটে। কাশফুল খুব সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা। আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আসছি দেখার জন্য। বাংলা প্রকৃতিতে শরৎকাল আসে আপন রূপ রং বৈশিষ্ট্য নিয়ে। একটু একটু করে কমতে থাকে সূর্যের উত্তাল। ঘুরে বেড়ানোর এই সময়ে কাশফুল, কাশবন হয়ে ওঠে অন্যতম এক আকর্ষণ। ডিবিসি নিউজ ডেস্ক। ফেসবুক, ইউটিউব ব্যবহার করে নতুন ফাঁদ পেতেছে একদল ভণ্ড কবিরাজ চক্র। যে ফাঁদে পা দিয়ে তান্ত্রিকদের কথায় তারা হাতে তুলে দিয়েছেন নিজেদের স্পর্শকাতর ছবি ও ভিডিও। সেই ছবি আর ভিডিও দিয়ে জিম্মি করে অসংখ্য নারীর কাছ থেকে চক্রটি হাতিয়েছে অর্থ। কেউ কেউ হয়েছেন শ্লীলতাহানির শিকারও, একই সাথে খুইয়েছেন শরীরের অঙ্গ পর্যন্ত। ভয়ঙ্কর এই ফাঁদে পা দিয়ে হাতের তালু পুড়িয়েছেন একাধিক নারী। অমিল, পরকীয়া প্রেমে আসক্তি, মনের মানুষকে কাছে পাওয়া, শুভ কাজে বাধা, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, বিদেশ, এমন সব বিজ্ঞাপন ফেসবুক, ইউটিউবে দিয়ে অসংখ্য নারীকে ফাঁদে ফেলেছে ভণ্ড তান্ত্রিক কবিরাজরা। কোনো মানুষকে বশীকরণ করুন। দীর্ঘদিনের প্রেম ভালোবাসা, সংসার অশান্তি দূর করে শান্তি ফেরাতে সেসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়। সেই নম্বরে যোগাযোগ করেন অনেকেই। এরপর তান্ত্রিক ফাঁদে পড়ে খোয়ান অর্থ সম্পদ, হয় অঙ্গহানি, সঙ্গে যায় সম্মানও। এই ফাঁদে পা দেওয়া তারা প্রায় সবাই মধ্যবয়সী গৃহবধূ এবং অবিবাহিত তরুণী। আর বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা আমাদের। কয়েক মাসে এমন ফাঁদে পা দিয়েছেন একে একে 25 জনের বেশি নারী। তান্ত্রিকদের কথা শুনে নিজেদের হাতের তালু পুড়িয়েছেন সবাই। একজনের কাটতে হয়েছে হাতের কবজিও। তারা চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। এমন অবাক করা ঘটনা কেউ প্রথমে স্বীকার করেননি চিকিৎসকদের কাছে। ধীরে ধীরে যখন রোগীর সংখ্যা বাড়তে থাকে তখন চিকিৎসকদের চাপে স্বীকার করতে বাধ্য হন সবাই। ভুক্তভোগীরা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা জানান তান্ত্রিকদের তারা কখনো দেখেননি। তাদের কথা হয় মোবাইল ফোনে, কিন্তু তার কথা মতো হাতে চিনি আর পটাশ হাতের তালুতে নিয়ে বন্ধ করে ধরেন। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তেই হাত গরম হয়ে ওঠে। এভাবেই নারীর উপর ক্ষমতা দেখান তান্ত্রিক।
এতে তাদের বিশ্বাসও জন্মে। অবশ্য এমন কেরামতিতে হাত পুড়লেও কারোরই কোনো উপকার হয়নি। আমার হাজবেন্ডের সাথে আমার বনিবনা হইতো না, তো ফেসবুকে আমি একটা কবিরাজকে দেখছি। তো উনি বলছে যে আপনি টাকা লাগবে না, আমি আপনাকে এমন একটা মন্ত্র কাজ করে দিব যার মাধ্যমে নাকি আপনার স্বামী আপনার কাছে চলে আসবে। কারণ পটাশ আর চিনি আনছি, চিনি আনার পর উনি বলছে একটা ফুল লাগবে, পরে একটা ফুলও আনছি। পরে বলছে এই ফুলটা পানির ভিতরে ভিজে পটাশ আর চিনি একটা কাগজে মোট করেন। পরে আমি তাই করছি, তো ধরে রাখছি। ধরার সাথে সাথে উনি বলতেছে যে মা তোমার তো অনেক বড় বিপদ হয়ে গেছে, শুধু তোমার বাচ্চা মরে যাবে। তারপর আমি ভয় তো কান্না শুরু করে দিয়েছি। পরে বলে তাড়াতাড়ি তুমি আমার 18,000 টাকা পাঠাও। তারপরে আমি বলতেছি আমার কাছে 18,000 টাকা নেই, আমি এখন কি করবো? পরে বলে যা আছে তাই দাও। উনি আমার বলছিল যে আমার স্বামীকে উনি আয়না দিবে। পটাশ আর চিনি একটা কাগজের ভিতরে দিলাম। এরপর উনি বললো যে তুমি এটার ভিতরে একটু পানি দিয়ে এটাকে শক্ত করে হাতে জড়ায় ধরো আর বলো যে আমার স্বামী আমার কাছে চলে আসো। তো আমিও তার কথা মতো ওই পটাশের ভিতরে একটু পানি দিয়ে এটা হাতে মুখ করে ধরছি আর বলছে আমার স্বামী আমার কাছে চলে আসো। তো এমন টাইমে হাতের ভিতরে জলাপড়া শুরু হয়েছে। আমি বলতেছি যে আমি এটা রাখতে পারতেছি না, আমার হাত জ্বলতেছে। পরে উনি আমাকে বলতেছে তুমি এটা ফালাও না, যদি তুমি এটা ফালাও তাহলে তুমি প্যারালাইজ হয়ে যাবে, তাহলে তোমার স্বামী মারা যাবে, তোমার বাচ্চা মারা যাবে। আমার একটা বাচ্চা বলছে তুমি তাড়াতাড়ি আমাকে 18,000 টাকা পাঠাও, নাহলে তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে। যিনি মিষ্টি চেয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মীর সঙ্গে কথা হয় বিষয়টি নিয়ে। নাম পরিচয় গোপন রাখার শর্তে জানান তার ভাতিজি এই প্রতারণার শিকার। ও হাতেতে ফেলে না, এইভাবে করে পুরো হাতটা যখন একবারে ধসতে যায়, পুরো মাংস সহজন ধসতে যায়, তখনও টিকতে না পেরে তখন অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেলে এবং জাতীয় ইনস্টিটিউটে যখন আনার পরে দেখা যায় যে পুরো হাতটা অনেক ক্ষত হয়ে যায়। ভুক্তভোগীরা ঘটনার বর্ণনা দিয়েছেন চিকিৎসকের কাছে। বেশিরভাগ রোগী হচ্ছে মহিলা এবং এই রোগীগুলোকে আমরা চিকিৎসা দিয়েছি এবং পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের অপারেশন লেগেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কারো কারো হাত পর্যন্ত কেটে ফেলতে হয়েছে এই অন্ধবিশ্বাসের কারণে। ভুক্তভোগীদের দেওয়া প্রতারক চক্রের ফোন নম্বরে কল করে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে আমাদেরও জানান 2.5 ঘন্টায় সব সমস্যা সমাধান সম্ভব। 150 টাকা পাওয়া যাবে। নাম ছবি লাগবে, ওয়াইফের পিতামাতার নাম, আপনার নাম, ছবি আপনার পিতামাতার নাম, 2 থেকে 2.5 ঘন্টা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন প্রয়োগী নয়, প্রতারণা এড়াতে দরকার সচেতনতা। একটা বড় অংশ এখনো সেই পুরাতন সেকালে ধারণা দ্বারা প্রভাবিত হয়। সে মনে করে কোনো একটা ফু দিলে, কোনো কয়েকটি মিশ্রণ একত্রিত করলে, সেটা হাত দিয়ে চেপে ধরলে অন্যকে বশ করা যায়। এই ধারণা দ্বারা যে বা যারা প্রভাবিত হচ্ছেন তাদের জন্য রাষ্ট্রের পর্যায় থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিংবা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে সচেতনতা সৃষ্টি করার জন্য তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা। আর প্রতারকদের বিষয় কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রচলিত চিকিৎসা পদ্ধতির বাইরে সেটা অবশ্যই সন্দেহজনক এবং এখানে যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সুনির্দিষ্ট তথ্য পাই, এই যে একটা পেজ ব্যবহার করে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নামে যদি অভিযোগটা পাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এমন প্রতারণার শিকার হলেও লোকলজ্জায় ভুক্তভোগীরা মুখ খোলেন না, এমনকি আইনের আশ্রয় নেন না। তাই অপরাধীরাও থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।